হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসডিএম হিস্ট্রি। দেখো, আজকে আমি যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেখান থেকে ভিডিওতে মানে তোমাদের নেট সেট বা ডব্লিউসিএস বা ইউপিএসসিতে পড়ে থাকে খুব কঠিন অথচ সহজ যে ক্ষুদ্র বংশগুলো ছিল দক্ষিণ ভারতে, সেইগুলো সম্পর্কে আলোচনা করব। যেহেতু চোল সাম্রাজ্য সম্পর্কে আমি চোল সাম্রাজ্য এবং তার প্রশাসনিক ব্যবস্থা আলোচনা করে দিয়েছি, সেখানে যে আঞ্চলিক শক্তিগুলো ছিল সেই সম্পর্কে ভিডিও আজকে আমি করছি। এবং এরপরে আমি যেটা করব সেইটা হচ্ছে গুপ্ত পরবর্তী বংশে যে আঞ্চলিক শক্তিগুলির উত্থান ঘটে সেই সম্পর্কেও আমি এরপরে একটা ভিডিও করব। তো আজকে আমি শুরু করেছি যেটা চোল পরবর্তী যুগে যে আঞ্চলিক শক্তিগুলো ছিল, যারা দক্ষিণ ভারতে রাজত্ব করেছিল বেশ কিছু বছর ধরে, মানে 100-150 বছর ধরে, সেই রকম বেশ কিছু বংশকে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তোমাদের এই ভিডিওগুলো নতুন মনে হবে এবং এখান থেকে তোমরা খুবই উপকৃত হবে বলে আমি আশা করছি। তো আজকের প্রথম যে অংশটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে পাণ্ড্য বংশ। কেমন? পাণ্ড্য রাজাদের কথা আমরা কি কি তথ্য থেকে জানতে পারি? এর উত্তর হলো মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ, অশোকের শিলালিপি এবং খারবেলের হাতিগুম্পা লিপি থেকে। তো এখানেতে তোমরা খেয়াল রাখবে, এই যে তথ্যগুলো দেওয়া আছে, দেখো এখানেতে মেগাস্থিনিসের যে ইন্ডিকা গ্রন্থ বা অশোকের যে শিলালিপি, হ্যাঁ, বা খারবেল নামক যে রাজা ছিলেন জৈন ধর্মাবলম্বী, তার হাতিগুম্পা শিলালিপি, এই তথ্যগুলোকে আমি কালই চেঞ্জ করেছি এই কারণে যাতে তোমরা সহজেই বুঝতে পারো এবং তোমাদের মনে থাকে, সেই জন্য আমি কালিগুলো চেঞ্জ করে করে করেছি এবং কার কোন গ্রন্থ সেইগুলো তোমাদের উল্লেখ করে দিয়েছি। কেমন? তারপরে প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, পাণ্ড্য রাজারা কোথায় রাজত্ব করত? এর উত্তর হচ্ছে মাদুরা, তিনেভেলি এবং ত্রিবাঙ্কুর অঞ্চলে, মানে দক্ষিণ ভারতে অবশ্যই। তারপরে প্রশ্ন, পাণ্ড্য রাজাদের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হচ্ছে মাদুরাই। কেমন? পরে প্রশ্ন, পাণ্ড্য বংশের প্রতিষ্ঠা কখন হয়েছিল? ও এর উত্তর হচ্ছে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে। পাণ্ড্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুডঙ্গম। কেমন? নামটা খুবই কঠিন, কিন্তু মনে রাখতে হবে পাণ্ড্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুডঙ্গম। পরের, পাণ্ড্য রাজ্যের প্রধান বন্দর কী ছিল? এর উত্তর হচ্ছে কারিকল। পরে প্রশ্ন, পাণ্ড্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে শ্রীবল্লভ 815 থেকে 826 খ্রিস্টাব্দ এই সময়কালে। পরে প্রশ্ন, দক্ষিণের কোন রাজবংশ রোমান সম্রাট অগাস্টাসের দরবারে দূত প্রেরণ করেছিলেন? যে রোমের বিখ্যাত সম্রাট ছিলেন রোমান সম্রাট অগাস্টাস, তার দরবারে দূত প্রেরণ করেছিলেন কে? না, এই পাণ্ড্য রাজবংশ। সময়টা হচ্ছে খ্রিস্টপূর্ব 20 অব্দেতে। পরে প্রশ্ন, কে কবে পাণ্ড্য রাজধানী লুণ্ঠন করেছিলেন? পাণ্ড্যদের রাজধানী 1311 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর। এখানটাও তথ্যটা মনে রাখতে হবে, সময়কালটা দেখো 1311 খ্রিস্টাব্দে, এবং যিনি সেই সময় সুলতান ছিলেন তার নাম হচ্ছে আলাউদ্দিন খলজি, তার সেনাপতি মালিক কাফুর। কেমন? আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর এই পাণ্ড্য রাজ্যটা লুণ্ঠন করেছিলেন। কবে? না 1311 খ্রিস্টাব্দে। পরে, ইতালীয় পর্যটক মার্কো পোলো কখন পাণ্ড্য রাজ্যে এসেছিলেন? এর উত্তর হলো 1293 খ্রিস্টাব্দে। এই সময়কালটাও তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ 1293 খ্রিস্টাব্দে মার্কো পোলো, ইতালীয় যিনি পর্যটক মার্কো পোলো, 1293 খ্রিস্টাব্দে এই পাণ্ড্য রাজ্যে এসেছিলেন এবং অনেক এখানকার যে প্রাকৃতিক সম্পদের তথ্য তিনি সেইটা তার ওই গ্রন্থেতে লিখেছিলেন। পরে প্রশ্ন, পাণ্ড্য বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? উত্তর, জটাবর্মন সুন্দর পাণ্ড্য। পরে প্রশ্ন, দেবগিরি যাদব বংশ। হ্যাঁ, দেখো আমি এক একটা বংশের সময়কালকে আলাদা আলাদা করে আমি তুলে ধরেছি তোমাদের। এর আগেটা যেহেতু পাণ্ড্য বংশ করেছি, এরপর হচ্ছে দেবগিরির যাদব বংশের কাহিনীকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেবগিরির যাদব বংশ, দেবগিরিতে কোন রাজবংশ প্রতিষ্ঠিত ছিল? এর উত্তর হচ্ছে যাদব বংশ। তারপরে প্রশ্ন, দেবগিরির শহর কে প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হচ্ছে ভিল্লাম দেবগিরির রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্ন, দেবগিরি রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে রামচন্দ্র দেব। কেমন? পরে প্রশ্ন, সঙ্গীত রত্নাকর যে বিখ্যাত একটি গ্রন্থ ছিল দক্ষিণ ভারতে, সেই গ্রন্থের লেখককে? উত্তর হলো শরঙ্গদেব। 5 প্রশ্ন, শরঙ্গদেব কার সভাসদ ছিলেন? উত্তর, রাজা রামচন্দ্র দেবের। পরে প্রশ্ন,
দেবগিরির বিখ্যাত গায়ক কে ছিলেন? এর উত্তর হচ্ছে গোপাল নায়ক। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারতের দেবগিরি রাজ্যটি জয় করে তিনি কি নাম দিয়েছিলেন? তো এই দেবগিরি রাজ্য জয় করে তার নাম দিয়েছিলেন দৌলতাবাদ। দৌলত, দৌলত মানে সম্পদ, তো এখানে প্রচুর সম্পদ লাভ করার জন্য তিনি এই জায়গাটার নাম দিয়েছিলেন দৌলতাবাদ। পরে ঝোল্লাপালি কে ছিলেন? এর উত্তর হলো দেবগিরির রাজা রামচন্দ্র দেবের কন্যা। তো প্রসঙ্গক্রমে বলে রাখি, রামচন্দ্রদেব আলাউদ্দিন খলজির কাছে যখন পরাজিত হয়েছিলেন তখন বাধ্যতামূলকভাবে রামচন্দ্রের সঙ্গে মানে রামচন্দ্র দেবের সঙ্গে আলাউদ্দিন খলজির একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে হয়েছিলেন এবং বাধ্য হয়ে তাকে করতে হয়েছিল। তো যাই হোক, ঝোল্লাপালিকে কে বিবাহ করেছিলেন? উত্তর আলাউদ্দিন খলজি। এবং পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি রামচন্দ্র দেবকে কী উপাধি দিয়েছিলেন? এর উত্তর হলো রায় রায়ান উপাধি দিয়েছিলেন। তো যাই হোক, আলাউদ্দিন খলজি কাছে রাজা রামচন্দ্র দেব পরাজিত হয়েছিলেন এবং আলাউদ্দিন খলজি তার সঙ্গে একটা চুক্তি করেছিলেন যে যদি তুমি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দাও তাহলে আমি তোমাকে তোমার পূর্ব মর্যাদায় ফিরিয়ে দেবো। সেই কারণেই ঝোল্লাপালিকে বিবাহ করেছিলেন আলাউদ্দিন খলজি এবং রামচন্দ্রদেবকে রায় রায়ান উপাধি দিয়েছিলেন। পরে প্রশ্ন, হৈসল বংশ, পরবর্তী আরেকটা রাজবংশ হচ্ছে হৈসল বংশ। কেমন? এরাও রাজত্ব করেছিল দক্ষিণ ভারতে। তো দেখো, হৈসল রাজবংশ কোথায় গড়ে উঠেছিল? উত্তর দক্ষিণ ভারতের কন্নড় অঞ্চলে, বর্তমানে কর্ণাটকে। পরে প্রশ্ন, হৈসলদের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হচ্ছে বেল্লুড়ু। আমরা পুদুচেরি বলি, হ্যাঁ, তো বেলাঙ্গুড়ু বলি, সেরকম বেল্লুড়ু তখনকার দিনের একটা অঞ্চল ছিল। হৈসলদের রাজধানী ছিল বেল্লুড়ু। পরে প্রশ্ন, হৈসল নামকরণ কিভাবে হয়? এটা একটা মজার ঘটনা আছে, তো বলছি দেখো। এই বংশের প্রথম শাসক শোলা, ব্যক্তিটির নাম ছিলই শোলা। কেমন? শোলা হচ্ছে এই বংশের প্রথম, অর্থাৎ হৈসল বংশের প্রথম রাজা ছিলেন শোলা, যিনি একটি লোহার শোলা বা দণ্ড দ্বারা বাঘ মেরেছিলেন এবং এই শোলা থেকেই হৈসল নামকরণ হয়েছিলেন। অর্থাৎ শোলা যে রাজা ছিলেন তিনি লোহার একটা শোলা বা দণ্ড দ্বারা বাঘকে মেরেছিলেন এবং সেই মারার জন্য এবং তিনি শক্তিশালী হয়েছিলেন বলে মানুষের মধ্যে তিনি হৈসল নামটা দিয়েছিলেন আর কি। এই শোলার নাম থেকেই হৈসল নামকরণ হয়েছিল। কেমন? পরে প্রশ্ন, হৈসলরা প্রথম দিকে কাদের অধীন ছিল? এর উত্তর হচ্ছে পশ্চিমী চালুক্যদের অধীন ছিলেন। পরে এই বংশের আদি রাজা কে ছিলেন? অর্থাৎ হৈসল বংশের আদি রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে দ্বিতীয় নৃপকাম। পরে এই বংশের প্রথম শক্তিশালী রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে প্রথম বীরবল্লাল। পরে প্রশ্ন, প্রথম বীরবল্লাল কোন কোন অঞ্চল জয় করেছিলেন? তো তিনি মহীশূর রাজ্য, দ্বার সমুদ্র এবং চোল রাজ্যের একাংশ জয় করেছিলেন। পরে প্রশ্ন, প্রথম বীরবল্লালের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হলো দ্বার সমুদ্র, বর্তমানে হয়লাবিডু কর্ণাটকে অবস্থিত। পরে প্রশ্ন, এই বংশের রাজা বিষ্ণুবর্ধন প্রথম এবং শেষ জীবনে কোন ধর্মের অনুরাগী হয়েছিলেন? এর উত্তর হলো বিষ্ণুবর্ধন প্রথম জীবনে হয়েছিলেন জৈন ধর্মের অনুসারী এবং শেষ জীবনে অবশ্যই বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। পরে প্রশ্ন, হৈসল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে বিষ্ণুবর্ধন, ইনি খুব ক্ষমতাশালী এবং শ্রেষ্ঠ ছিলেন। পরে বিষ্ণুবর্ধন সার্বভৌমিকতার প্রতীকরূপে কোন যজ্ঞ করেছিলেন? এর উত্তর হলো তুলাপুরুষ, মানে বীর বিক্রম ক্ষমতাশালী হওয়ার জন্য তুলাপুরুষ যজ্ঞ করেছিলেন। এসএলএসটিতে পড়তে পারে যে তুলাপুরুষ যজ্ঞটি কে করেছিলেন, অবশ্যই মনে রাখতে বিষ্ণুবর্ধন। পরে এই বংশের কোন রাজা দক্ষিণনাদ চক্রবর্তী উপাধি নিয়েছিলেন? মানে দক্ষিণ ভারতের নাদকারী শক্তিশালী সম্রাট দক্ষিণনাদ চক্রবর্তী উপাধি নিয়েছিলেন কোন রাজা? উত্তর দ্বিতীয় বীরবল্লাল। পরে প্রশ্ন, হৈসল সাম্রাজ্যকে কে প্রথম দখল করে নিয়েছিলেন? এর উত্তর হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের শাসক হরিহর এর ভাই বুক্ক একে বিজয়নগর সাম্রাজ্যের অঙ্গীভূত করেছিলেন জয়লাভ করার পর। কেমন? বীরবল্লালের
পরবর্তী বংশোদ্ভূতদের কাছ থেকে। পরের প্রশ্ন, হৈসল বংশের শেষ রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে তৃতীয় বীরবল্লাল। পরের প্রশ্ন, তৃতীয় বীরবল্লাল কার কাছে পরাজিত এবং বন্দী হয়েছিলেন? এর উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুরের কাছে পরাজিত ও বন্দী হয়েছিলেন। অপর আরেকটি রাজবংশ যেটি ক্ষুদ্র আকারে হলেও ক্ষমতাশালী হয়ে উঠেছিল এক সময়, সেটার নাম হচ্ছে কাকাতীয় বংশ। কেমন? তো এই কাকাতীয় বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে প্রথম রুদ্র এই কাকাতীয় বংশের প্রতিষ্ঠাতা। পরে প্রশ্ন, কাকাতীয় বংশ কোথায় রাজত্ব করত? উত্তর বর্তমানে অন্ধ্রপ্রদেশে কাকাতীয়রা রাজত্ব করত। পরে প্রশ্ন, কাকাতীয় রাজাদের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হচ্ছে ওয়ারাঙ্গল। ওয়ারাঙ্গল। কেমন? পরে প্রথম রুদ্রের পর এই বংশের উত্তরাধিকারী কে হন? উত্তর হলো মহাদেব। পরে প্রশ্ন, এই বংশের রাজা মহাদেবের পুত্র কে ছিলেন? উত্তর হলো গণপতি। পরে প্রশ্ন, এই বংশের শক্তিশালী রাজা কে ছিলেন? অবশ্যই উত্তর হলো গণপতি। পরে প্রশ্ন, রাজা গণপতির রাজত্বকালে কোন বন্দর বিখ্যাত হয়ে উঠেছিল? কেমন? এর উত্তর হচ্ছে মত্তুপল্লী। পরে প্রশ্ন, রাজা গণপতির উত্তরাধিকারী কে হয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর উত্তর হচ্ছে রানী রুদ্রমা দেবী। পরে প্রশ্ন, কাকাতীয় বংশের রানী রুদ্রমা দেবীর রাজত্বকালে কোন বিদেশি পর্যটক এখানে এসেছিলেন? উত্তর মার্কো পোলো। রুদ্রমা দেবীর রাজত্বকালে, রানী রুদ্রমা দেবীর রাজত্বকালে বিদেশি পর্যটক মার্কো পোলো এই কাকাতীয় রাজবংশের রাজধানীতে এসেছিলেন। পরে প্রশ্ন, মার্কো পোলোর লেখা গ্রন্থের নাম কি? এর উত্তর হলো ভ্রমণ বৃত্তান্ত বা স্মৃতিকথা। কেমন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ক্লাস 5-এ যখন পড়তাম তখন জেনেছিলাম যে মার্কো পোলোর লেখা গ্রন্থের নাম অ্যান অটোবায়োগ্রাফি বা স্মৃতিকথা, দ্য মেমোরিজ অথবা ভ্রমণ বৃত্তান্ত। পরে প্রশ্ন, মার্কো পোলো কোন কাকাতীয় রানীর রাজত্বের বিশেষ বর্ণনা করেছেন? উত্তর হলো রানী রুদ্রমা দেবীর। পরে প্রশ্ন, রানী রুদ্রমা দেবী কী উপাধি নিয়েছিলেন? এর উত্তর হলো রায় গজকেশরী। পরে প্রশ্ন, রানী রুদ্রমা দেবী মহিলা হয়েও পুরুষের কোন কোন উপাধি গ্রহণ করেছিলেন? এর উত্তর মহারাজা এবং রুদ্রদেব এই দুটি উপাধি তিনি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্নটা দেখো, রানী রুদ্রমা দেবী কত বছর ধরে জনসাধারণের কাছে তথ্য গোপন করে রেখেছিলেন যে তিনি একজন পুরুষ নন, মহিলা? এর উত্তর হচ্ছে প্রায় 13 বছর। পরে প্রশ্ন, কার নির্দেশে রানী রুদ্রমাকে রুদ্র নামে ডাকা হতো? রাজা গজপতির নির্দেশে। পরে রানী রুদ্রমা দেবী কাকে দত্তক গ্রহণ করেছিলেন? এর উত্তর হচ্ছে প্রতাপ রুদ্রদেবকে। পরে প্রশ্ন, প্রতাপ রুদ্রদেবকে কে পরাজিত করে বন্দী করেছিলেন? উত্তর উলুগ খাঁ, যার আসল নাম মোহাম্মদ বিন তুগলক, যদিও উলুগ খাঁ হিসেবেই আমরা জেনে থাকি, কিন্তু তার বিখ্যাত কর্মপন্থা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক নামে। 1322 খ্রিস্টাব্দে তিনি পরাজিত করেছিলেন। পরে প্রশ্ন, বন্দী অবস্থায় প্রথম রুদ্রদেব কি করেছিলেন? এর উত্তর হলো আত্মহত্যা করেছিলেন। পরে প্রশ্ন, এই 1322 খ্রিস্টাব্দে ঘটনার সময় দিল্লির সুলতান কে ছিলেন? উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। কেমন? তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। পরে প্রশ্ন, কাকাতীয় রাজধানী ওয়ারঙ্গল জয় করার পর গিয়াসউদ্দিন তুগলক কি নামকরণ করেছিলেন? উত্তর হলো সুলতানপুর নামকরণ করেছিলেন। পরে প্রশ্ন, 1512 খ্রিস্টাব্দে হিন্দু রাজ্য ওয়ারঙ্গলের ধ্বংসের উপর কোন সুলতানি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর উত্তর হচ্ছে গোলকুন্ডা। পরে প্রশ্ন, কাকাতীয় সাম্রাজ্য কোন ব্যবস্থা প্রচলিত ছিল যা পরে বিজয়নগর প্রশাসনের মূল বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল? এর উত্তর হচ্ছে নায়কগড় বা নায়ক ব্যবস্থা। দক্ষিণ ভারতের রাজাদের বা সাম্রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে এই নায়ক ব্যবস্থা বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটা পদ ছিল। পরে প্রশ্ন, দিল্লির কোন সুলতানের রাজত্বকালে ওয়ারঙ্গলের হিন্দু জনগণ মুসলিমে পরিণত হয়েছিল?
এর উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। মোগল সম্রাট দিল্লির তখন সুলতানি শাসনের শাসক ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। তার রাজত্বকালে ওয়ারঙ্গলের হিন্দু জনগণ মুসলিমে পরিণত হয়েছিলেন। তো আজ এই পর্যন্ত। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা পুরনো আছো অবশ্যই তারা লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটা তোমাদের ফ্রি চ্যানেল, সেই জন্য তোমাদের বন্ধুদের উপকার হলে তোমাদেরও ভালো লাগবে, সেই সঙ্গে আমারও ভালো লাগবে। ওকে, আজ এই পর্যন্ত, ধন্যবাদ।